ডিয়ার আমার সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এ যে বেরিয়েছে, এখান থেকে তোমরা ফার্স্ট সামেটিভে যে 6 নম্বর যে স্কুলটা রয়েছে, বেথুন কলেজিয়েট স্কুল বা বজবজ পিকে হাই স্কুল, 296 পাতাতে রয়েছে এই বইটা। দেখো, ফার্স্ট সামেটিভে তোমাদের যদিও প্রথম প্রশ্ন দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। তোমার ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোটো হবে কখন? আমার ছায়ার দৈর্ঘ্যটা সব থেকে ছোটো হবে দুপুর 12টার সময়। পরের প্রশ্ন হচ্ছে কি না, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় কখন? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় 4 জুলাই অবসর অবস্থানে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখরেখা যে দ্রাঘিমাকে অবলম্বন করে আঁকা হয়েছে তার মান কত? আন্তর্জাতিক তারিখরেখা হচ্ছে প্রশান্ত মহাসাগর উপর দিয়ে টানা হয়েছে বাঁকিয়ে, সেটা হচ্ছে 180 ডিগ্রি। দ্বিতীয়ত, পরে 4 নম্বর কি না, অক্ষরেখার পরিধি মেরু দিকে ক্রমশ কী হচ্ছে? মেরুর দিকে অক্ষরেখার পরিধিটা ক্রমশ হচ্ছে কমতে থাকবে। পরের প্রশ্ন হচ্ছে বায়ুচাপের একক কি? বায়ুচাপের একক হচ্ছে মিলি বার। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটি? সৌদি আরবের সাফানিয়া। 2-এর এ শূন্যস্থান পূরণ করো। নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখাগুলিকে কী বলা হয়? সেগুলিকে বলা হয় অক্ষরেখা বলা হয়। 2 কি না, বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলক কেন্দ্র কি না? বিশ্বের বৃহত্তম খনিজ তেলের উত্তোলক কেন্দ্র হচ্ছে সৌদি আরবের গাওয়ার। পরের প্রশ্ন, বিয়ের দেখে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসি, যার দৈর্ঘ্য হচ্ছে 6300 কিলোমিটার। 2-এর কি না, এশিয়া ও ইউরোপের মাঝে কোন পর্বত রয়েছে? এশিয়া ইউরোপের মাঝে ইউরাল পর্বত রয়েছে। 3-এর দাগের প্রশ্নগুলো 2 নম্বরে দিয়েছে কি না, প্রথম হচ্ছে আন্টার্কটিকা মহাদেশে অভিযান ডিসেম্বর মাসে কেন করা হয়? আন্টার্কটিকা মহাদেশে অভিযান ডিসেম্বর মাসে করা হয়, তার কারণ হচ্ছে ডিসেম্বর মাস অর্থাৎ 22শে ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এই সময় কী হচ্ছে, আন্টার্কটিকা সংলগ্ন অঞ্চলে আমরা দেখতে পাবো কি না, গ্রীষ্মকাল বিরাজ করছে, কিছু অঞ্চল আমরা বরফমুক্ত অবস্থায় পারবো, সুতরাং গবেষণার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, যার জন্য আন্টার্কটিকা মহাদেশে অভিযানটা ডিসেম্বর মাসে করা হয়। পরের কোশ্চেন দিচ্ছে অক্ষাংশ বলতে কী বোঝো? অক্ষাংশ হচ্ছে নিরক্ষরেখা হয়তো উত্তর দক্ষিণে কোনো স্থানে কৌণিক দূরত্ব, অর্থাৎ নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে কোনো স্থানে কৌণিক দূরত্বকে সেই স্থানে অক্ষাংশ বলা হয়। অক্ষাংশে কিছু বৈশিষ্ট্য রয়েছে কি না, অক্ষাংশ হচ্ছে একটা কৌণিক দূরত্ব। অক্ষাংশ স্থির ও নির্দিষ্ট স্থানবিন্দু হয়ে থাকে। আর কি না, অক্ষাংশ কেবলমাত্র একটি দ্রাঘিমার উপর প্রসারিত হয়ে থাকে। আচ্ছা, যেমন হচ্ছে তোমার কলকাতার অক্ষাংশ হচ্ছে 22°34' উত্তর, মনে রেখো। পরের প্রশ্ন হচ্ছে উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ হ্রাস পায় কেন? আমরা জানি কি উচ্চতা ট্রপোস্ফিয়ারে বিশেষ করে উচ্চতা বাড়ার সাথে সাথে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি বা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা হ্রাস পায়, এবং কী হচ্ছে যার জন্য কী হচ্ছে উচ্চতা যত বাড়বে ভূপৃষ্ঠ থেকে তত বায়ুচাপটা হ্রাস পাবে এবং বাতাসে অনুপরমাণুগুলোর ঘনত্ব আস্তে আস্তে ভূপৃষ্ঠ থেকে যত পড়ে যাবে তত কমতে থাকবে। এটা হচ্ছে মেন ব্যাপার। হ্যাঁ, 4 দেখি না, সমচাপ রেখার দুটো বৈশিষ্ট্য। সমচাপ রেখাগুলো প্রথমত হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত। সমচাপ রেখাগুলি একে অপরকে স্পর্শ করবে না বা ছেদ করবে না। সমচাপ রেখাগুলি হচ্ছে সমুদ্র বা জলভাগে অধিক দূরত্ব বজায় রেখে অবস্থান করে। পরের কোশ্চেন দিচ্ছে 4 দেখে পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান বলতে কী বোঝো? পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারদিকে ঘোরার ফলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখনো কম হয় কখনো বেশি হয়। যখন কম হয় সেটাকে অনুসূর অবস্থান বলা হয়, যেটা হচ্ছে 3রা জানুয়ারি 14,70,00,000 কিলোমিটার। আবার সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যখন বেশি হবে সেটা হচ্ছে অপসূর অবস্থান, যেটা হচ্ছে 4 জুলাই, সেটা হচ্ছে 15,20,00,000 কিলোমিটার। একে অপসূর অবস্থান বলা হয়। 2 থেকে সুউচ্চ হিমালয় পর্বত কীভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে? সুউচ্চ হিমালয় পর্বতের জন্যই কিন্তু শীতকালে সাইবেরীয় শীতল বাতাস ভারতবর্ষে প্রবেশ করতে পারে না। যদি পড়তে পারতো তাহলে কিছু প্রচণ্ড ঠান্ডার হাত থেকে ভারতবর্ষ রক্ষা পেত না। দ্বিতীয়ত কি না, এই হিমালয় পর্বতের জন্য দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উত্তর পূর্ব যে শাখাটা হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায়। ধীরে ধীরে এই হিমালয় পার্বত্য অঞ্চল থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত হয়ে ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করে বৃষ্টিপাতে। পরে হচ্ছে চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? চীনের ম্যানচেস্টার হচ্ছে সাংহাইকে বলা হয়ে থাকে। হ্যাঁ, তারপরে কি দিয়েছে না, মৌসুমী জলবায়ু অঞ্চলের দুটি বৈশিষ্ট্য। মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কি না, মৌসুমী বায়ু গ্রীষ্মকালে যে দিক থেকে প্রবাহিত হয়, গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় আর শীতকালে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। মৌসুমী বায়ু কী হচ্ছে না, গ্রীষ্মকালে মৌসুমী বায়ুটা আর্দ্র প্রকৃতি হয়ে থাকে এবং শীতকালে মৌসুমী বায়ু হচ্ছে শুষ্ক প্রকৃতি। আচ্ছা, পরে হচ্ছে এশিয়ার উত্তর বাহিনী এবং দক্ষিণ বাহিনী নদীর 3টি পার্থক্য। উত্তর বাহিনী নদী এবং দক্ষিণ বাহিনী নদীগুলির মধ্যে পার্থক্য হচ্ছে উত্তর বাহিনী নদীগুলির দৈর্ঘ্য ছোট হয়, দক্ষিণ বাহিনী নদীগুলির দৈর্ঘ্য বড় হয়।
উত্তর বাহিনী নদীগুলি হচ্ছে মানে যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ যানবাহন চলাচল সহজ করতে পারা যায় না। দক্ষিণ বাহিনী নদীগুলিকে হচ্ছে মধ্য এবং নিম্ন গতিতে হচ্ছে পরিবহন করা যায়। উত্তর বাহিনী নদীর তীরবর্তী অঞ্চলে হচ্ছে ঘন জনবসতি লক্ষ্য করা যায় না, কিন্তু দক্ষিণ বাহিনী নদীর তীরবর্তী অঞ্চলে ঘন জনবসতি লক্ষ্য করা যায়, জনবসতি খুব বেশি হয়ে থাকে। আচ্ছা, অক্ষরেখা দ্রাঘিমারেখা চিত্র অঙ্কন করে দুটি বৈশিষ্ট্য এটা ছবি এঁকে বুঝিয়ে দিতে হবে। বৈশিষ্ট্যটা বলে দিচ্ছি, অক্ষরেখাগুলো হচ্ছে পূর্ণবৃত্ত, দ্রাঘিমারেখাগুলো অর্ধবৃত্ত। অক্ষরেখাগুলো সমান্তরাল থাকে, দ্রাঘিমারেখাগুলো কিন্তু সমান্তরাল থাকে না। আচ্ছা, এই একটা কোশ্চেন, এটা ঋতু পরিবর্তনের কারণটা বলতে হবে, যাই হোক এটা সহায়িকায় দেখে নেবে। আচ্ছা, তারপরে দিচ্ছে বায়ু চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ু চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। পরের প্রশ্ন দিয়েছে কি না, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য। উচ্চচাপের নিম্নচাপের মধ্যে পার্থক্য, উচ্চচাপকে এইচ দ্বারা প্রকাশ করা হয় এবং নিম্নচাপকে হচ্ছে এল দ্বারা প্রকাশ করা হয়। উচ্চচাপে মূলত শীতল অঞ্চল বা পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায়, নিম্নচাপ উষ্ণ অঞ্চলে লক্ষ্য করা যায়। উচ্চচাপের ক্ষেত্রে বাতাসে জলীয়বাষ্প থাকে না, এক্ষেত্রে নিম্নচাপে বাতাসে জলীয়বাষ্প থাকে। উচ্চচাপের ক্ষেত্রে বায়ুটা নিম্নমুখী হয়, নিম্নচাপের ক্ষেত্রে বায়ুটা ঊর্ধ্বমুখী হয়ে থাকে। তারপর দিয়েছে কি, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের দুটি শিল্পের নাম কি? টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের দুটি শিল্পের নাম, রসায়ন রয়েছে এবং কার্পাস বয়ন শিল্প রয়েছে। ইয়াংসি নদীর অববাহিকা অর্থনীতি সমৃদ্ধির কারণ আলোচনা করুন। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে অনুকূল জলবায়ু হবে, উর্বর মৃত্তিকা হবে, প্রচুর খনিজ সম্পদের প্রাচুর্য এবং হচ্ছে বড় বড় হচ্ছে শিল্পের প্রসার এবং সার্বিক পরিকাঠামোর জন্য এই ইয়াংসি অববাহিকায় অর্থনীতি সমৃদ্ধ করেছে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা রয়েছে। যাই আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার এবং হচ্ছে একটা লাইক করে দিও এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো।